খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, গুজবে কান না দেওয়ার আহ্বান ডক্টর জাহিদের। সুস্থতা কামনা উপদেষ্টা পরিষদের দোয়া। দেশে তারেক রহমানের নিরাপত্তা শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব দিয়ে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন বিবেচনার আশ্বাস। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাবেন ভোটাররা, আশা মাইকেল মিলারের। ইসির প্রস্তুতিতে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। এবং দীর্ঘদিনেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে ক্ষোভ, বৈষম্য নিরসন না হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয় বলছে টিআইবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বেগম জিয়া কিছুটা সাড়া দিচ্ছেন উল্লেখ করে এ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গেল দুদিন ধরে ছিল নানা গুঞ্জন। অবস্থার উন্নতি কিংবা অবনতির বিষয়ে বিভিন্ন মহল থেকে আসতে থাকে এক এক মন্তব্য। এতে বিভ্রান্তির পাশাপাশি তৈরি হয় কৌতূহল। এসব গুঞ্জনের মধ্যেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, বেগম জিয়া সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছুটা সাড়া দিচ্ছেন। যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন। দীর্ঘ 6 বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সংকটময় মুহূর্তে খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চাওয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন সেরে উঠবেন বলে আশা জানান জাহিদ হোসেন। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বেগম জিয়ার খোঁজ রাখছেন। বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এদিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া SSF এর নিরাপত্তা পেতে শুরু করেছেন। মঙ্গলবার দুপুর থেকে এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন SSF সদস্যরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এই নিয়ে আরো জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাই মুন্নি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্নি, আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন। আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে আপনার কাছে তার শারীরিক অবস্থার কি তথ্য আছে সে বিষয়ে আমাদের জানাবেন। সোনিয়া, আপনি তো জেনে থাকবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। অপরিবর্তিত অবস্থা যদিও বলা হচ্ছে, কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন যে বিকেল নাগাদ ডক্টর জাহিদ দলের পক্ষ থেকে কিন্তু জানিয়েছেন যে তার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এবং তার সমস্ত মেডিসিন, সমস্ত ওষুধপত্র তার কাজে লাগছে, শরীর নিতে পারছে। একই সঙ্গে উনি সাড়া দিচ্ছেন যে তাকে যদি
খাবার বা ওষুধ, খাবার তো সে লিকুইড খাচ্ছেন, সেটা হয়তো আমি আগেও আপনাকে বলেছিলাম। তো এখন সে ওষুধটাও যদি নিতে বলা হচ্ছে তো সে নিতে পারছেন এবং তার ওষুধটা শরীরে কাজ করছেন। এখন আমি যদি আপনাকে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখছি যে আগামীকাল বা কালের মধ্যে হয়তো বা যুক্তরাজ্য থেকে কিছু বিশেষজ্ঞ টিম এই বিশেষ চিকিৎসার মধ্যে যুক্ত হতে পারেন এবং সেই অনুযায়ী গতকালকে যে এসেছিলেন 5 জন চীনা বিশেষজ্ঞ টিম, তাদের চিকিৎসাপত্র নিয়েই কিন্তু কাজ চলছে এবং আগামীকাল বা আজকের মধ্যে আসার কথা ছিল, কিন্তু সেটা সম্ভবত আগামীকাল আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। সেই চিকিৎসা ব্যবস্থা তখন আরও বেশি জোরদার হবে। এবং আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখছি যে এখানে যে কিছু উৎসুক জনতা আছে, তো তারা কিন্তু অনেকেই আসছেন এবং অনেক কিছুক্ষণ আগে আমি জানলাম তাদের কাছ থেকে, তারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন। তো আর সন্ধ্যা নাগাদ বা বিকেলের পর থেকে এখানে উৎসুক জনতা অনেক বেশি ভিড় করছেন। যদিও দলের পক্ষ থেকে তাদেরকে আসতে না করা হয়েছে, কিন্তু তবুও তারা সেই নিষেধাজ্ঞা না মেনেই তারা আসছেন এবং তারা এখানে নামাজ থেকে শুরু করে মোনাজাত, দোয়া সবই করছেন খালেদা জিয়ার সুস্থতার জন্য। তো পরবর্তীতে আরও কিছু সংবাদ নিয়ে আপনার সাথে যুক্ত হব। সোনিয়া, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ। মনি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও প্রার্থনা করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত কার্যকর করতে সব সংস্থাকে নির্দেশ দেয় উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যার যেমন স্ট্যাটাস সেই অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে কোনো ব্যক্তিই ঝুঁকিতে নেই। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। শারীরিক নানা জটিলতা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শুরু হয়, যদিও বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। এ বিষয়ে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে উপদেষ্টা জানান, বাংলাদেশে কারোরই নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ণয় করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানে সরকার। সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইন্ট্রুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। কোনো দলের নির্দেশে কিংবা সুপারিশে এসপিদের বদল করা হয়নি বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা কেউ কোনো অভিযোগ করে না। আমি এই প্রথমবার আপনার কাছ থেকে শুনলাম, আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ বাংলাদেশের ভোটাররা কাজে লাগাবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে সিএসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন আশাবাদ জানান সংস্থার প্রতিনিধি মাইকেল মিলার। ১.৫ দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আকাঙ্ক্ষা পূরণ করা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নির্বাচনকে অগ্রাধিকার দিতে অংশীজনদের পরামর্শ দেন তিনি। নির্বাচন পর্যবেক্ষণে বড় আকারের দল পাঠানোর কথা জানিয়ে মিলার বলেন, ইসির প্রস্তুতি নিয়ে তার
সংস্থা সন্তুষ্ট। A generation of citizens who did not take part in previous polls, either because they rejected the polls themselves because they knew they would not be free and fair, or they feared that the act of voting would be accompanied by violence. You have a whole generation of individuals, and maybe more, who have never cast their vote. That will be a challenge because people need to understand what they're doing. অন্তর্বর্তী সরকারের শপথ প্রক্রিয়ায় বৈধতা নিয়ে দায়ের করা রিটের আপিলে প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি হবে কাল। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে আজ এই শুনানি হয়। এদিন শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া, শিশির মনির ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারা সবাই রিটটি খারিজের আবেদন জানান। মেজবা রহমানের রিপোর্ট। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সেই রিট খারিজ করে হাইকোর্ট জানান, দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে একই বিষয়ে আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করলে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হয়। শুনানিতে বর্তমান সরকার বৈধ ও শক্তিশালী বলেই তারা সংস্কার ও নির্বাচন আয়োজন করতে পারবে বলে মন্তব্য করেন অ্যাডভোকেট শিশির মনির। এইরকম অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয়, এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। সবার ঐক্যমতের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে দাবি করে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এই সরকারের কোনো সময়সীমা লিমিট কিংবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মহসিন রশিদ সাহেব প্রশ্ন করেছেন, সে সমস্ত বিষয়গুলো সাংবিধানিকভাবে টিকবে না এবং সে কারণে হাইকোর্ট সঠিকভাবে তার মামলাটি খারিজ করেছেন। সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে এই সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব মন্তব্য করে আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া জানান, সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এটা আদালতের বিচার্য বিষয় নয়। মোট কথা হলো এই 106 মতামতের ভিত্তিতে এই সরকারের সাংবিধানিকতা নির্ধারণ করা অসম্ভব। কারণ 106 যে ওপিনিয়ন দিয়েছে এটা ছোট্ট একটা ওপিনিয়ন। এখানে মূল কথা একটাই, যে রাষ্ট্রপতি চাইলে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের শপথ করাতে পারেন। এদিকে সংবিধানের 85 সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এ মামলায় এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষভুক্ত হন। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 28 বছরেও বাস্তবায়ন হয়নি ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি। 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তির গুরুত্বপূর্ণ ধারা উপধারা বাস্তবায়ন না হওয়ায় তাই পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বেড়েছে ক্ষোভ ও হতাশা। অভিযোগ করলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তমাল দাস লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে 28 বছর আগে হয়েছিল ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ঝুলে আছে তাদের অধিকার ও নিরাপত্তায় নেওয়া পদক্ষেপ। তার মধ্যে ভূমি কমিশন, সাংবিধানিক স্বীকৃতি ও অমীমাংসিত ধারা বাস্তবায়ন না হওয়াকে চুক্তির প্রধান বাধা বলে মনে করেন পাহাড়ের জনগোষ্ঠী। কোনো সরকারই এই পার্বত্য চুক্তিকে গুরুত্ব দেয় নাই, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে নাই। না করাতে চুক্তি বাস্তবায়ন না হওয়াতে আমাদের জনমনে কিন্তু অনেক দুঃখ দুর্দশা, আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। যদি পার্বত্য চুক্তি যদি বাস্তবায়ন হতো তাহলে আমাদের একটা ওই যে আশার আলো দেখতাম। মৌলিক বিষয়গুলো আসলে বাস্তবায়িত হয় নাই, সেজন্য আসলে আমরা যথেষ্ট হতাশ। পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে শান্তির বিরাজ করার কথা ওইটা এখন নাই। যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে সরকার বাস্তবায়ন না করার কারণে আমরা পার্বত্য গ্রামের যুব জনগণ মানবেতর জীবনযাপন করছি। আঞ্চলিক দলগুলোর অভিযোগ, ভূমি কমিশন সক্রিয় না হওয়া এবং বাস্তবায়নযোগ্য ধারা অগ্রগতি না পাওয়ায় চুক্তির বড় ব্যর্থতা। যে ভরসা নিয়ে চুক্তি করেছিলাম 28 বছরে তার অনেকটা বিপরীত চিত্র
আমরা অনেকটা হতাশ এই চুক্তি মৌলিক বিষয়গুলি বাস্তবায়িত হয়। তবে পাহাড়ের বাঙালি জনগোষ্ঠীর একাংশ মনে করেন চুক্তিতে বাঙালিদের অধিকার উপেক্ষিত হয়েছে। তাদের দাবি প্রয়োজন হলে চুক্তির পুনর্বিবেচনা বা বাতিল করতে হবে। 2 ডিসেম্বরে যে শান্তি চুক্তি করেছিল এটা হলো যে একপেশি চুক্তি ছিল। এটা হলো যে একটা জাতিগোষ্ঠীকে উনি ডেভেলপ করার জন্য করেছেন, কিন্তু বাঙালিদেরকে এখানে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করেছেন। আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে এমন প্রত্যাশা পাহাড়িদের। আফরিন পপি, মোহনা সংবাদ। বৈষম্য নিরসন না হলে আদিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয় বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রধান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যোগ্য আদিবাসীর হার মাত্র 20% বলেও জানান তিনি। দুপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান। মফিউর রহমানের রিপোর্ট। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণার নেতৃত্ব দেন গবেষক রাজিয়া সুলতানা। প্রয়োজনে যে সুপারিশ আমরা প্রদান করেছি এতে দেখানো হয় দেশের মূল জনগোষ্ঠীর চেয়ে অনেক পিছিয়ে পাহাড় ও সমতলের আদিবাসীরা। তাদের জীবনমান উন্নয়নে 14 দফা সুপারিশ তুলে ধরে টিআইবি। আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আদিবাসী বান্ধব কর্মসূচি প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তাদের সংস্কৃতি, চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রাণী সম্পদ, আয় বর্ধনমূলক বা প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। পরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকাভুক্ত হতে বিপুল পরিমাণ ঘুষ দিতে বাধ্য হচ্ছেন আদিবাসীরা। সুশাসনের ঘাটতি, স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি, দুর্নীতি, অনিয়ম, ঘুষ লেনদেন, এগুলো একটা বলবো যে খুব উদ্বেগজনক চিত্রই প্রকাশিত হয়েছে। এবং সেটা হচ্ছে যে এমন প্রান্তিক জনগোষ্ঠীরকে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে তালিকাভুক্তির জন্য। যোগ্যতা থাকার পরও প্রতি 5 জনে মাত্র 1 জন আদিবাসী সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পান বলেও জানান তিনি। প্রতি 5 জনের মধ্যে আবেদনকারীর মধ্যে 1 জন মাত্র তালিকাভুক্ত হতে পেরেছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও ভূমিকা রেখে চলেছে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এই কথা বলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের কল্যাণে নবীন অফিসারদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সেনাপ্রধান। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, গুজবে কান না দেওয়ার আহ্বান ডক্টর জাহিদের। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদে দোয়া। দেশে তারেক রহমানের নিরাপত্তার সংখ্যা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব দিয়ে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন বিবেচনার আশ্বাস। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ কাজে লাগাবেন ভোটাররা, আশা মাইকেল মিলারের। এসির প্রস্তুতিতে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। এবং দীর্ঘদিনেও পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে ক্ষোভ। বৈষম্য নিরসন না হলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয় বলছে টিআইবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।